মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অফ অর্ডার চলমান বিষয়ের উপরে, এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নাই। মাননীয় মন্ত্রী উত্তর দেওয়ার প্রয়োজন নাই। উনি যদি হাউসে থেকে বলতেন তাহলে নিশ্চয়ই আপনাকে রাইট অফ রিপ্লাই দিতাম। আপনি তারপর কিছু বলতে চান? শোনা যাচ্ছে না তো, মাইক অন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আরো অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এখন মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে আরো বলবেন, বলেন। বিভ্রান্তিটা এখানে মাননীয় স্পিকার, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের নির্বাচন ইস্তেহার অনুসারে আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব, সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই, অঙ্গীকারনামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি। আমাকে প্রশ্ন করা হয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন? যে ক্ষমতা বলে এনসিপির বর্তমান চেয়ারম্যান শপথ নিয়েছিলেন, ওই ক্ষমতা বলেই আমি দায়িত্ব পালন করেছি। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64টা একটু পড়ে দেখতে বলবো। আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড ল। মাননীয় স্পিকার, এই আদেশ কোনো লই না, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। These piece of legislations are committed a fraud on the constitution. কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, এই পার্লামেন্টে কোনোভাবেই কোনো আইন দিয়ে বাধ্য করা যায় না। মাননীয় স্পিকার, আমার বন্ধুরা আইনের কিছু ফেলাসাজ ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেছেন
আদেশ আইন, আমিও বলছি আদেশ আইন। কোন আদেশ আইন সেটা ওনারা বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, 1897 সালের একটা আইন আছে যেটার নাম জেনারেল ক্লজেস অ্যাক্ট। জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 20 থেকে 24 পর্যন্ত আমার বন্ধুদের পড়তে বলবো। সেখানে বলা আছে অ্যাক্ট অফ পার্লামেন্টের আন্ডারে অথবা রেগুলেশনের আন্ডারে কোনো অথরিটিকে যদি কোনো অর্ডার পাস করার অথরিটি দেওয়া থাকে তাহলে সেই অর্ডারটা আইনের উপর রূপ পাবে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অব দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন ওই অর্ডারের কোন জায়গায় কোন আইনের ব্যাকিং এই অর্ডার পাস করা হয়েছে? নাথিং লাইক দ্যাট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সমঝোতার ভিত্তিতে ভারত রাষ্ট্র পরিচালনা করেছিলেন, 3 বছর পরে তারা সংবিধান পেয়েছিল। সমঝোতার ভিত্তিতে পাকিস্তান 9 বছর পরে সংবিধান রচনা করতে পেরেছিলেন। আমাদের 24-এর সমঝোতার দলিল হলো আমরা এই সংবিধানের পথ ধরে হেঁটে যাব, এই সংবিধান সংশোধন করব। কোন কোন জায়গায় সংশোধন করব সেটা আমরা জুলাই সনদের মধ্যে ধারণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই সনদের মধ্যে যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা আছে সেটা একটু আপনাকে পড়ে শোনাই মাননীয় সদস্যদের জন্য। জুলাই সনদের 17 নম্বর অনুচ্ছেদে যদি যাই মাননীয় স্পিকার, সেখানে কি বলা আছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনসভা গঠন হবে। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। নোট অফ ডিসেন্টে বলা হচ্ছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমাদের ম্যান্ডেট সুস্পষ্ট আছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুসারে আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব, সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই অঙ্গীকার নামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি কেন আমি হবস, লক্স, রুশোর কথা বলেছিলাম? মাননীয় স্পিকার, আইন হলো একটি সামাজিক চুক্তি। ষষ্ঠদশ এবং ষোড়শ শতাব্দীতে সুইস দার্শনিক রুশো, ব্রিটিশ দার্শনিক লক, হবস বলেছেন মানুষ কিভাবে শাসিত হবে, কিভাবে চলবে তারা নিজেরা সামাজিক চুক্তির মাধ্যমে নির্ধারিত করবেন। সেই সামাজিক চুক্তির ফরম্যাট হলো এই যে সংসদে বসেছি আমরা, এই যে আমাদের গঠনতন্ত্র সংবিধান, এইটাই আমাদের সেই সামাজিক চুক্তি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি 1972 সালে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 72-এর যে সংবিধান, যুদ্ধোত্তর বাংলাদেশের সেই সংবিধান কিন্তু কোনো বাংলাদেশের পার্লামেন্টে রচিত হয়নি। বাংলাদেশের বিজয়ী জনগোষ্ঠী নির্ধারণ করেছিলেন যে 70-এর নির্বাচনে পাকিস্তানি সংবিধানের আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বসে একটি সংবিধান পরিষদ গঠন করবেন। সেই সংবিধানের আলোকেই সেইভাবে আমরা সংবিধান রচিত করেছি। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এই বিষয়টাকে 24-এর জুলাই সনদটাকে আপনারা বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। 3 জোটের রূপরেখায় ছিল এরশাদের পতনের পরে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। 3 জোটের রূপরেখায় ছিল উনি প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন। 3 জোটের রূপরেখায় ছিল বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। Yes, it is BNP
যে তার রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করে 1991 সালের পার্লামেন্টের পরে জাতীয় সংসদে সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, আমরা আপনার সামনে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে সংসদকে বলতে চাচ্ছি, আমরা যেমন জাফর, জয়নাল, জিপাল শাহ, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের কাছে ঋণী, আমরা যেমন 72 থেকে 75 আসাদ, বাচ্চু, মাসুদ হারুনের কাছে ঋণী, আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিমের কাছে ঋণী, ঠিক একইভাবে আমরা এদেশের 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টদের বিদায়ের জন্য শুধুমাত্র গুটি কয়েক আমাদের মতো রাজনৈতিক কর্মী এখানে আসেনি। ফ্যাসিস্টদের বিদায়ের জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিএনপির উপর এবং আপনাদের উপর স্টিম রুলার চলেছে। আপনারা যদি নির্যাতিত মানুষের মুখচ্ছবি খুঁজেন, তাকিয়ে দেখেন আমার পার্লামেন্টের সংসদ নেতা বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মন্ত্রী হিসাবে আপনার কাছে আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ 15 মিনিট সময় দিয়েছেন আমাকে। আমি একটু সময় চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন, কারণ বিরোধী দলকে একটু বেশি টাইম দিতে চাই আমি। অলরেডি আপনি 15 মিনিট শেষ হলে 1 ঘন্টা বলা হবে আপনার। আচ্ছা 3 মিনিট, আর 3 মিনিট বলেন। বিরোধী দলকে একটু 5 বেশি টাইম মিনিট দেন মাননীয় স্পিকার। বলতে বলতে তো 1 মিনিট, চাইতে চাইতে তো 1 মিনিট চলে গেছে মাননীয় স্পিকার। আচ্ছা ঠিক আছে, দেন 5 মিনিট। তাহলে বিরোধী দলকে মাত্র আমি 1 মিনিট সময় বেশি দিলাম। মাননীয় স্পিকার, আমাদের চেতনার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া, আমাদের সাহসের বাতিঘর, আমাদের এই মহান সংসদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আমরা প্রতিদিন যখন কাজে বের হই, রাজনৈতিক কাজ আর যে কোনো কাজে যাই, আমাদের মনে হয় আমাদের চেতনার সাথে, আমাদের সাহসের সাথে, আমাদের প্রেরণার সাথে এখনো বেগম খালেদা জিয়া জড়িয়ে আছেন। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি এই বাংলাদেশে, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া 7 আসমানের পাশে দাঁড়িয়ে বলছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মাননীয় স্পিকার, সত্যিই তাই। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো বেগম খালেদা জিয়ার এই প্রেরণা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। আমরা তাই বলছি, আইনের ভুল ব্যাখ্যা নয়। মাননীয় স্পিকার, আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড ল। মাননীয় স্পিকার, এই আদেশ কোনো লই না, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। দিস পিস অফ লেজিসলেশনস আর কমিটেড এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, এই পার্লামেন্টকে কোনোভাবেই কোনো আইন দিয়ে বাধ্য করা যায় না। মাননীয় স্পিকার, আর অর্ডারের ফেট তো বলেছি, সাংবিধানিক কোনো অর্ডার দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সংবিধানের 4th তফসিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন সংবিধান ছিল না মাননীয় স্পিকার, তখন প্রেসিডেন্ট অর্ডার পাস করতে পারতেন। যখন মার্শাল লর সময় সংবিধান থাকে না, তখন সাসপেন্ডেড থাকলে অর্ডার পাস করতে পারতেন। কিন্তু যখন সংবিধান থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন? যে ক্ষমতা বলে এনসিপির বর্তমান চেয়ারম্যান শপথ নিয়েছিলেন,
ওই ক্ষমতা বলেই আমি দায়িত্ব পালন করেছি। মাননীয় স্পিকার, আমার বন্ধুদের বলতে চাই, এই সংকটময় অবস্থায় রাষ্ট্রপতির সামনে রাষ্ট্র রক্ষা করা একটা দায়িত্ব ছিল। আর্টিকেল 64 যদি ওনারা পড়ে দেখেন, আমি অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেল ইজ ফর বাংলাদেশ, নট অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64টা একটু পড়ে দেখতে বলবো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে? সেই কারণে আমি বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা প্রস্তাব করেছেন, একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য, বিশেষ কমিটি, সেই কমিটি সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন। আপনি একটি কমিটি গঠন করে দেন, এই সংসদ একটি কমিটি গঠন করুক, সেখানে আমরা সবকিছু আলোচনা করে চুলচেলা বিশ্লেষণ করে জুলাই সনদের পথ ধরে আসেন আমরা এমন একটি সংশোধনী আনি, যে সংশোধনী বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।